Assalamu alaikum everyone. I begin in the name of Allah, the most gracious and the most merciful. তো সবাইকে সুস্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। সবাই ভালো আছি তো? একজন একটু রেসপন্স করি। শব্দ শোনা যাচ্ছে কিনা, স্লাইড দেখা যাচ্ছে কিনা, আমার কথা ক্লিয়ার কিনা। একজন একটু রেসপন্স করি, শব্দ শোনা যাচ্ছে কিনা এবং স্লাইড দেখা যাচ্ছে কিনা। আকাশ পোদ্দার, কথা শুনতে পাচ্ছ আমার? হ্যাঁ স্যার। শব্দ এবং স্লাইড দেখা যাচ্ছে সব ঠিকঠাক মতো? হ্যাঁ স্যার। আচ্ছা, যাই হোক, আমরা হ্যাঁ স্যার। গত মাসের 24 তারিখে আমাদের লাস্ট একটা ক্লাস ছিল, 22তম ক্লাস ইকোনমিক্স প্রথম পত্রের উপরে। আমরা চ্যাপ্টার 10 এ ছিলাম, মুদ্রা ও ব্যাংক। এটাই হচ্ছে আমাদের শেষ চ্যাপ্টার। চ্যাপ্টার 10 এর উপরে আমরা দুটো ক্লাস নিয়েছি, আজকে একটা ক্লাস নিব। নিলে আর একটা ক্লাস হলে আমাদের মোটামুটি ফার্স্ট পার্টের যে লাস্ট চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, এখন তো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা, কারণ আমরা আজকের ক্লাসে কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে জানবো। তো আমরা আমাদের ক্লাসে চলে যাই। আর সবাইকে আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি, যারা প্রেজেন্ট আছো তারা একটা নির্দিষ্ট সময়ে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিতে। ওই সময় তোমরা অ্যাটেন্ডেন্সটা দিবে। আগে পরে যদি অ্যাটেন্ডেন্স দাও, অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হবে না। এবং অ্যাটেন্ডেন্স আগে যদি দাও তাহলে ক্লাসের মাঝে একটা ইন্টারাপ্ট হবে, যার ফলে লেকচার দিতে আমার সমস্যা হবে, তোমাদের বুঝতেও সমস্যা হবে। তো একটা নির্দিষ্ট টাইম আমি দিব, সেই টাইমের ভিতরে তোমরা কি করবে, তোমাদের অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট করবে। ঠিক আছে? সো আমরা চলো আজকের লেকচারে আমরা চলে যাই। তো আল্লাহর কাছে প্রথমত শুকরিয়া আদায়ের শেষ নেই যে ইন্ডিয়ান যে ভেরিয়েন্ট কোভিড-19 যে অবস্থা, আমরা এখনো আল্লাহর রহমতে আমাদেরকে ভালো রেখেছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় ছাড়া উপায় নেই। যাই হোক, সবাইকে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার সাজেশন দিব। প্রত্যেকে ঘরের থেকে বের হলে যাতে মাস্কটা পরে বের হই এবং স্যানিটাইজার অবশ্যই হাতে রাখি। কিছুক্ষণ পর পর সম্ভব হলে 20 সেকেন্ডে স্যানিটাইজার অথবা হাত ধুয়ে ফেলবো, দিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবো। এবং বাইরে থেকে ঘরে আসলে অবশ্যই যত তাড়াতাড়ি পারি স্যানিটাইজ করে ঘরে ঢুকবো এবং সবচেয়ে ভালো হয় শাওয়ার নিয়ে ফেলবো। তো আমাদের যে অবস্থা, আমরা যে বইগুলো ইউজ করব একটু খেয়াল করি। একটা হচ্ছে রণজিৎ স্যারের বই হাসান বুক হাউস, স্যারের বইটা দেখছি ডান সাইডে। আরেকটা হচ্ছে আক্তার স্যারের বই, আক্তারুল ইসলাম স্যারের বই, স্বপন ইউগনাসিউস গ্রেগরি, মোহাম্মদ হুমায়ুন কবির, অর্থনীতি প্রথম পত্রে, অ্যাঞ্জেল পাবলিকেশন। তোমরা সেই বইটা দেখছো, বইয়ের কভার পেজটা তোমরা দেখছো। তো আজকে আমাদের টোটাল লেকচার হবে 23তম লেকচার, অধ্যায় 10 মুদ্রা ও ব্যাংকের উপরে। আজকে আমি তৃতীয় লেকচার নিব। আজকে আমাদের আলোচনার বিষয় হবে কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক। এখন কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক, এই ব্যাংকে যাওয়ার আগে কিছু কথা না বললেই নয়। ব্যাংক মানে কি? সবার মনে একটা ধারণা থাকে ব্যাংক মানে কি। ব্যাংক হচ্ছে এমন একটা জায়গা যেখানে টাকা গচ্ছিত রাখা হয়। এই ব্যাংক শব্দটি ইতালীয় ব্যাংকো বা ব্যাংকার শব্দ হতে এসেছে বলে ধরে নেওয়া হয়। ব্যাংকো অর্থ হলো লম্বা চুল বা লম্বা বেঞ্চ। ইতালীয় লম্বা রেডি নামক স্থানে ইহুদি মহাজনরা লম্বা বেঞ্চে বা টুলের উপরে বসে অর্থ লেনদেন করতেন। সবাই তোমরা একটু মিউট করে নাও। আমি মাইক্রোফোন অন রেখেছি, ভিডিও অন করা আছে, তোমরা একটু মিউট করে নাও নিজেদের। ধারণা করা হয় এই টুল হতে ব্যাংক শব্দটির উৎপত্তি হয়েছে। পরবর্তীতে
ইংরেজি ব্যাংক শব্দটির অর্থ ও ঋণ ব্যবসায়ীদের বোঝাতে ব্যবহৃত হয়েছে। আনুমানিক খ্রিস্টপূর্ব 600 অব্দে চীনের শানসি ব্যাংক বিশ্বের প্রথম ব্যাংক। তো এখান থেকে আমাদের নৈবেদিক আসতে পারে বিশ্বের প্রথম ব্যাংক কোনটি? শানসি ব্যাংক, SHANSI, শানসি ব্যাংক। পরে 1157 খ্রিস্টাব্দে ইতালিতে বিশ্বের প্রথম সরকারি ব্যাংক, ব্যাংক অফ ভেনিস কি হয়? প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে? তো ব্যাংক হচ্ছে এমন এক ধরনের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান যে উদ্বৃত্ত অর্থ আছে এবং তাদের সাথে যাদের অর্থের প্রয়োজন তাদের মধ্যে সমন্বয়কারী হিসেবে কাজ করে। ব্যাংক হলো এমন একটা প্রতিষ্ঠান, ব্যাংকে ২ ধরনের বিষয় রয়েছে, একজন হলো দাতা, একজন হলো গ্রহীতা। এই দাতা এবং গ্রহীতার মধ্যে কি করে? মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। ঠিক আছে? ব্যাংকের শ্রেণীবিভাগ, ব্যাংক মূলত ২ প্রকার, একটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, একটা হচ্ছে বিশেষায়িত ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক কি, বিশেষায়িত ব্যাংক কি, এগুলো সবই পড়েছ। এখন আমরা চলে আসবো একবারে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে বা কেন্দ্রীয় ব্যাংক কি একটু খেয়াল করি। আজকে যেটা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সম্বন্ধে আমরা ধারণা তো পেয়েছি, বা এই লেসন শেষে শিক্ষার্থীরা যা যা শিখতে পারবে সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সম্বন্ধে ধারণা পাবে, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন রকম কার্যাবলী সম্পর্কে ধারণা পাবে এবং বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী সম্বন্ধে তারা ধারণা পাবে এবং কেন্দ্রীয় ব্যাংক যেভাবে ঋণ নিয়ন্ত্রণ করে তার প্রক্রিয়া এবং হাতিয়ার সমূহ সম্বন্ধে তারা কি করতে পারবে? ধারণা পাবে। ঠিক আছে? এখন আসি আমাদের, তো কেন্দ্রীয় ব্যাংক একটু দেখো, খেয়াল করো কেন্দ্রীয় ব্যাংকটা কি, ভালো করে আমরা একটু খেয়াল করি। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? দেখো, মুদ্রা বাজারের শীর্ষে থেকে দেশের অর্থ ও ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে যে ব্যাংক তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। এর প্রধান বৈশিষ্ট্য হলো এটি সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান। যেহেতু সরকারের জন্য কাজ করে সেহেতু কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা সর্বোচ্চকরণ নয়, বরং জনকল্যাণ সর্বোচ্চকরণ বা ওয়েলফেয়ার ম্যাক্সিমাইজেশন করাই হচ্ছে এর প্রধান লক্ষ্য। উদাহরণ হিসেবে বাংলাদেশ ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ফেডারেল রিজার্ভ সিস্টেম যেটা যুক্তরাষ্ট্রের ইত্যাদি। তো একটু খেয়াল করুন কেন্দ্রীয় ব্যাংকটা কি। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বলা যায় সরকারের ব্যাংক, সরকার থেকে তারা ক্ষমতাপ্রাপ্ত সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আর কেন্দ্রীয় ব্যাংক এর প্রধান, বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে ওয়েলফেয়ার ম্যাক্সিমাইজেশন বা জনকল্যাণ সর্বোচ্চকরণ, মুনাফা সর্বোচ্চকরণ নয়। এবং কেন্দ্রীয় ব্যাংকের উদাহরণ হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, ইন্ডিয়ার ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আর ফেডারেল রিজার্ভ সিস্টেম ইউএসএ এর ক্ষেত্রে বা আমেরিকার ক্ষেত্রে। ঠিক আছে? এখন আসো, কেন্দ্রীয় ব্যাংক হলো দেশের একটি প্রধান আর্থিক প্রতিষ্ঠান যা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীনে থেকে দেশের সার্বিক কল্যাণের লক্ষ্যে অর্থনৈতিক সমতা বিধান ও মূল্য স্তরের স্থিতিশীলতার রক্ষায় সচেষ্ট হয়। তার মানে কি, কেন্দ্রীয় ব্যাংকটা কি? দেশের প্রধান বা আর্থিক প্রতিষ্ঠান যা রাষ্ট্রের নিয়ন্ত্রণ বা সরকারের নিয়ন্ত্রণ থেকে দেশের সার্বিক কল্যাণ নিশ্চিত করে। কিভাবে করে? অর্থনৈতিক সমতা বিধান এবং মূল্য স্তরে স্থিতিশীলতা রক্ষায় সচেষ্ট হয়। এটা কে বলেছে? জেমস স্টিফেনসন। ঠিক আছে? তো কেউ যদি কোনো জায়গায় না বুঝো সাথে সাথে আমাকে নক দিবা যে স্যার এই জায়গায় বুঝতে পারিনি। ঠিক আছে? এখন আসো কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়। কেন্দ্রীয় ব্যাংক কি কাজ করে থাকে তার একটা সাধারণ যে কার্যাবলী সেটা তোমরা দেখছো। সাধারণ কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের যে কার্যাবলীর ভিতরে রয়েছে দেখো তোমরা, প্রথম হচ্ছে সাধারণ কার্যাবলী। সাধারণ কার্যাবলীর ভিতরে কি কি রয়েছে দেখো, মুদ্রা ও নোট প্রচলন, মুদ্রার মান সংরক্ষণ, মুদ্রা বাজার পরিচালনা করা, ঋণ নিয়ন্ত্রণ, বিনিময় নিয়ন্ত্রণ।
এরপরে সরকারের ব্যাংক হিসেবে কি করে? তহবিল সংরক্ষণ, আর্থিক লেনদেন সম্পাদন, অর্থ জমাকরণ ও প্রদান, হিসাব সংরক্ষণ, ঋণ প্রদান, তত্ত্বাবধান, বিদেশে আর্থিক প্রতিষ্ঠানের সাথে বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযোগ রক্ষা করা। এছাড়াও কি করে? উপদেষ্টা ও প্রতিনিধি আর্থিক নীতি ও বাস্তবায়ন। অন্যান্য ব্যাংকের সাথে কি হিসেবে কাজ করে? তালিকাবদ্ধকরণ, বিকাশ ঘর, ঋণ দান তদারকি, ঋণ আদায়ের সহযোগিতা, নিরীক্ষণ, জমা সংরক্ষণ, উপদেষ্টা ও প্রতিনিধিত্ব। আর উন্নয়নমূলক সে কি কাজ করে? চতুর্থ, ব্যাংক ব্যবস্থা উন্নয়ন, বিভিন্ন খাতের উন্নয়ন, বৈদেশিক বাণিজ্য, আর্থিক পরিকল্পনা, মান উন্নয়ন, প্রাকৃতিক সম্পদ, জনশক্তি, মান উন্নয়ন। আর অন্যান্য কাজের ক্ষেত্রে আমাদের রয়েছে কি রয়েছে দেখো, তথ্য সংগ্রহ, গবেষণা, রিপোর্ট তৈরি এবং প্রকাশনা। এখন এই সম্পর্কে আমরা বিশদভাবে জানবো। পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ মুদ্রা ও নোট প্রচলন। একটু খেয়াল করুন, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজই হচ্ছে দেশের নোট ও মুদ্রা প্রচলনের কাজটি এককভাবে করে থাকে। এই কাজের ভার কার উপরে দেয়া আছে? এই কাজের ভার দেয়া আছে কার উপরে? অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের উপরে। ঠিক আছে? তারপরে আসো মুদ্রার মান সংরক্ষণ। মুদ্রার মান সংরক্ষণ দেখো, দেশের অর্থনীতির সাথে সঙ্গতি রেখে মুদ্রার মান সে কি করে? সংরক্ষণ করে থাকে বা রক্ষা করে থাকে। নাম্বার 3, মুদ্রা বাজার পরিচালনা করা। শক্তিশালী মুদ্রা বাজার গঠন এবং পরিচালনা নিয়ন্ত্রণে তৎপর হয়ে থাকে। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে সহায়তা দেয় এবং তাদের কার্যাবলী কি করে? নিয়ন্ত্রণ করে। এছাড়া সে ঋণ নিয়ন্ত্রণ করে। বিভিন্ন কলাকৌশল নির্ধারণের মাধ্যমে দেশে ঋণের পরিমাণ কাম্য স্তরে রাখার চেষ্টা করে। কে করে? কেন্দ্রীয় ব্যাংক। এই কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নীতি নির্ধারণ বাস্তবায়নের আগে ঋণের পরিমাণ কাম্য স্তরে রাখার চেষ্টা করে। এরপরে আছে বিনিময় হার নিয়ন্ত্রণ। বিনিময় হারের ক্ষেত্রে একটু খেয়াল করি। আন্তর্জাতিক লেনদেন ভারসাম্য আনয়নে ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য মুদ্রার বিনিময় মূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। কে করে? কেন্দ্রীয় ব্যাংক। এখন চলে আসছি আমাদের পরবর্তী স্লাইডে। তো সাধারণ কার্যাবলীগুলো আমরা দেখলাম। মুদ্রা ও নোট প্রচলন, মুদ্রার মান সংরক্ষণ, মুদ্রা বাজার পরিচালনা, ঋণ নিয়ন্ত্রণ, আর হচ্ছে বিনিময় হার নিয়ন্ত্রণ। এরপর আসে কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কি কাজ করে? এক হচ্ছে তহবিল সংরক্ষণ। সরকারের পক্ষে রাষ্ট্রীয় তহবিল সংরক্ষণ ও তত্ত্বাবধান করে থাকে। এরপরে হচ্ছে আর্থিক লেনদেন সম্পাদন। সরকারের পক্ষে দেশে বিদেশে সকল আর্থিক যে লেনদেন আছে সেটা কেন্দ্রীয় ব্যাংক করে থাকে, যেমন বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়। এরপরে আর্থিক জমা গ্রহণ ও প্রদান। বিভিন্ন খাত থেকে সরকারের রাজস্ব পাওনা সরকারের হিসেবে জমা করে এবং সরকারের নির্দেশ অনুযায়ী বিভিন্ন খাতে অর্থ প্রদান করে। এরপর আছে হিসাব সংরক্ষণ। সরকারি বিভিন্ন অধিদপ্তর ও প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণ ও পরিচালনা করে। এরপরে আমরা চলে আসি ঋণ প্রদান ও তত্ত্বাবধান। সংকটের সময় সরকারের বিভিন্ন মেয়াদে সে ঋণ প্রদান করে থাকে এবং বিভিন্ন খাত থেকে ঋণ সংগ্রহ ও তত্ত্বাবধান করে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কার্যকর। As a banker of others bank, function of a government bank. সরকারের ব্যাংক হিসেবে আর কি কাজ করে থাকে একটু দেখি। বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযোগ রক্ষা। সরকারি প্রতিনিধি হিসেবে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB প্রভৃতি প্রতিষ্ঠানের সাথে সংযোগ কি করে? রক্ষা করে থাকে। ঠিক আছে? কেউ যেখানে না বুঝবার সাথে সাথে রেইজ হ্যান্ড করে আমার সাথে মাইক্রোফোন আছে, কথা বলবে, কোনো সমস্যা নাই। উপদেষ্টা ও প্রতিনিধি সরকারের নীতি নির্ধারণে পরামর্শ দেয় কেন্দ্রীয় ব্যাংক এবং বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ করে চুক্তি সম্পাদনে সরকারের প্রতিনিধিত্ব
করে হলো কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক নীতি বাস্তবায়ন, মনিটরিং পলিসি, আর্থিক নীতি নির্ধারণ ও বাস্তবায়নে সাহায্য করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ঠিক আছে। এরপর আসে অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কি কাজ করে তালিকাবদ্ধ করে। নতুন ব্যাংক ও শাখা প্রতিষ্ঠান অনুমতি প্রদান করে এবং উক্ত ব্যাংক শর্ত পূরণ করেছে কিনা তা তদারকি করে কেন্দ্রীয় ব্যাংক। নিকাশ ঘর হিসেবে কাজ করে। সকল ব্যাংকের অভিভাবক বা নিকাশ ঘরের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনের নিষ্পত্তি করে। ঋণ দান ও তদারকি, তালিকাভুক্ত ব্যাংক গুলোকে প্রয়োজনীয় সে ঋণ দেয় এবং এদের নিজেদের ঋণ প্রক্রিয়া তদারক করে। মানে প্রয়োজনীয় ব্যাংকে সে ঋণ প্রদান করবে এবং অন্যান্য ব্যাংক কিভাবে দিচ্ছে বা নিজেদের কি ঋণ প্রক্রিয়া রয়েছে সেটা সে তদারকি করবে। ঋণ আদায়ে সহযোগিতা, সরকারকে ঋণ পাইয়ে দেয় তালিকাভুক্ত ব্যাংকগুলো থেকে। সেসব ব্যাংকগুলো খেলাপি ঋণ আদায়ে কি করে সাহায্য করে। এছাড়া আছে নিরীক্ষণ, ব্যাংকিং কার্যক্রমের স্বচ্ছতা নিরীক্ষণ করে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং কার্যক্রমের স্বচ্ছতা নির্ধারণ করে। অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে কার্যক্রম একটু খেয়াল করি। জমা সংরক্ষণ, বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নির্দিষ্ট হারে আমানত জমা করে ভারসাম্য রক্ষা করে। তাছাড়া উপদেষ্টা ও প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে। অভিভাবকের মতো তালিকাভুক্ত ব্যাংকগুলোকে পরামর্শ দেয়। বিদেশি লেনদেন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংকের উন্নয়নমূলক কাজ দেখো, ব্যাংকিং ব্যবস্থা উন্নয়ন, সামগ্রিক ব্যাংক ব্যবস্থার উন্নয়নে সে পরামর্শ দেয় ও নিয়ন্ত্রণ করে। বৈদেশিক বাণিজ্য, আমদানি ও রপ্তানি বৃদ্ধি করার জন্য বিভিন্ন মেয়াদের পরিকল্পনা নেয় এবং মুদ্রা বাজারের ভারসাম্য বজায় রেখে বৈদেশিক লেনদেন সহজ করে। বিভিন্ন খাতের উন্নয়ন, কৃষিখাত, শিল্প খাত, সেবা খাত সহ বিভিন্ন খাতের উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ ব্যাংকিং ব্যবস্থা প্রণয়ন করে। ঋণ সহায়তা কার্যক্রম হাতে নেয় এবং সর্বতোক্রমে সরকারকে পরামর্শ দেয়। আর্থিক পরিকল্পনা উন্নয়ন, অর্থের সরবরাহ, ঋণ অবস্থা, বিনিয়োগ, সুদের হার ইত্যাদি ব্যাপারে উন্নত অর্থনৈতিক পরিকল্পনা নেয়। প্রাকৃতিক ও মানব সম্পদের মান উন্নয়ন, আর্থিক প্রণোদনা বাস্তবায়ন কাজে সহায়তা করে। প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ উন্নয়নে সরকারকে সহায়তা করে। অন্যান্য কাজ, তথ্য সংগ্রহ ও গবেষণা, আর্থিক নীতি প্রণয়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন করার জন্য অর্থনৈতিক গবেষণা করে এবং তথ্য বিশ্লেষণ করা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাজ। রিপোর্ট তৈরি ও প্রকাশনা, অর্থনীতির সার্বিক চিত্র, ব্যাংকিং ব্যবস্থার সার্বিক চিত্র বিষয়ে বিভিন্ন রিপোর্ট তৈরি ও প্রকাশ করে। এরপর আসে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম। আমাদের এখানকার বাংলাদেশের যে ব্যাংক রয়েছে সেটা কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কি করে বাংলাদেশ ব্যাংক প্রচলন করে। মুদ্রা ও স্বর্ণের মান নির্ধারণে কাজ করে। মুদ্রা বাজার তদারকির ব্যবস্থা করে। শক্তিশালী ব্যাংক ব্যবস্থা যাতে তৈরি হয় সেদিকে কাজ করে। এখন একটু জানা দরকার যে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক কবে গঠিত হলো সেটার বিষয়টি জানা দরকার। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক কবে গঠিত হলো? বাংলাদেশ ব্যাংক আদেশ 1972 সালে 127 নং আদেশের ক্ষমতা বলে বাংলাদেশে অবস্থিত সাবেক স্টেট ব্যাংক অফ পাকিস্তান এর সকল সম্পদ ও দায় দায়িত্ব নিয়ে বাংলাদেশ ব্যাংক গঠিত হয়। 16 ডিসেম্বর 1971 সালে হতে এই ব্যাংকের কার্যক্রম শুরু হয়। মূলধন, এই ব্যাংকের মোট পরিশোধিত মূলধন 3 কোটি টাকা, যা সপ্তাহে সরকার কর্তৃক পরিশোধিত। এই কারণে বাংলাদেশ ব্যাংক সরকারি মালিকানাধীনে পরিচালিত। বাংলাদেশ ব্যাংকের কার্যাবলীর ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কি কি কাজ করে? নোট প্রচলন করে, মুদ্রা ও স্বর্ণের মান নির্ধারণ করে, মুদ্রা বাজার তদারকি করে, শক্তিশালী ব্যাংকিং কার্যক্রম বা ব্যাংক ব্যবস্থা তৈরিতে কাজ করে। এখন নোট প্রচলন বলতে কি বোঝাচ্ছে? বাংলাদেশ ব্যাংক দেশের অভ্যন্তরে
নোট প্রচলন করে থাকে ১,০০০ টাকা, ৫,০০০ টাকা, ৫০০ টাকা, ১,০০০, ১৫০, ১০, ৫ টাকার কাগজি নোট প্রচলন করে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ন্যূনতম রিজার্ভ পদ্ধতি অনুসরণ করে। ঠিক আছে? মুদ্রা ও স্বর্ণ মান নির্ধারণ। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার্থে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন টাকার নোট ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০, ১,০০০ ও ধাতব মুদ্রার আকার, আকৃতি, ওজন এবং মূল্যের সমজাতীয়তা মানের একমাত্র সংরক্ষণ হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংক। ৩ নাম্বার হচ্ছে মুদ্রা বাজার তদারকি করে। একটু খেয়াল করি। মুদ্রা বাজার তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের অন্যতম সংগঠক, নিয়ন্ত্রক এবং পরিচালক হিসেবে বিশেষ দায়িত্ব পালন করে। শক্তিশালী ব্যাংক ব্যবস্থা। দেশের সুষ্ঠু ও শক্তিশালী ব্যাংক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নতুন ব্যাংক প্রতিষ্ঠা, বিদ্যমান ব্যাংকসমূহ সেবার মান যাচাই পূর্বক নতুন শাখা খোলার অনুমতি প্রভৃতি কার্যক্রম পরিচালনা করে কেন্দ্রীয় ব্যাংক। এখন সরকারের ব্যাংক হিসেবে কি কি কাজ করে থাকে? সরকারের ব্যাংক হিসেবে কাজ করে বাংলাদেশ ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। সরকারি উদ্ধৃত অর্থ আমানত হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে এবং সরকারি ঋণের হিসাব নিকাশ পরিচালনা করে এবং প্রয়োজনে সরকারকে ঋণ দেয়। কেন্দ্রীয় ব্যাংক সরকারকে বিভিন্ন কারণে পরামর্শ দিতে পারে। ঠিক আছে? বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি আছে, মুদ্রার অবমূল্যায়ন, ঘাটতি ব্যয় নীতি, বৈদেশিক বিনিময় হার নীতি, বাণিজ্য নীতি সরকারকে পরামর্শ দেয়। তহবিল ও সম্পদ সংরক্ষণ। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন মেয়াদের তহবিল ও সম্পদ করে থাকে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক যেটা করে গুরুত্বপূর্ণ জিনিস যে কেন্দ্রীয় ব্যাংক এক্ষেত্রে সরকারের যে বিনা সুদের তত্ত্বাবধান ও সংরক্ষণ সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে বিভিন্ন উৎস থেকে সরকারের যে পাওনা আছে সেটা আদায় করে এবং বিভিন্ন সরকারের দেনা পরিশোধ করে। সরকারি নির্দেশ পালন। বাংলাদেশ ব্যাংক সরকারি নির্দেশে নির্দেশিত ব্যক্তি, প্রতিষ্ঠান বা স্থানে অর্থ স্থানান্তর করার প্রয়োজন অনুযায়ী বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে বিনা সুদে সরকারকে ঋণ প্রদান করে থাকে। অন্যান্য ব্যাংকের প্রতি সে কি কাজ করে? বাণিজ্যিক ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করে। আমরা যদি কোথাও ঋণ না পাই, ঋণের আশ্রয়স্থল হিসেবে কিন্তু ব্যাংক কাজ করে থাকে। এছাড়া ঋণের তদারকি করে থাকে। কিভাবে ঋণের তদারকি? একটা ঋণ দিয়েছি, ঋণের কতটুকু আদায় হলো, কি পরিমাণ বাকি রইলো, বা ঋণ ৫ মাসে বা ৬ মাস অন্তর অন্তর দেওয়ার কথা সেটা আদৌ দিচ্ছে কিনা, দেয়া না হলে কেন দিচ্ছে না, সেই কারণ কিন্তু ব্যাংক আকারে প্রকাশ করে। এছাড়া ঋণ নিয়ন্ত্রণ করে। ঋণ নিয়ন্ত্রণের পরিমাণগত গুণগত মান আছে, এটা নিয়ে আমরা পরের আলোচনা করব। যদি একটা অর্থনীতিতে মুদ্রাস্ফীতি থাকে তখন সে সংকটমূলক মুদ্রানীতি কাজ করে। এটা নিয়ে এখন আলোচনা করব না, পরে আলোচনা। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘর হিসেবে কাজ করে। ব্যাংকের হিসাব সে তার কাছে রাখে এবং সরকারের প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। এছাড়াও উদ্দেশ্যমূলক যে কাজগুলো রয়েছে, বিনিময় হারের স্থিতিশীলতা। বাংলাদেশ ব্যাংক দেশের মূল্য স্তরে স্থিতিশীলতার লক্ষ্যে ব্যাংক হার পরিবর্তন, খোলা বাজার নীতি, বিনিময় হার ঠিক রাখা বাংলাদেশ ব্যাংকের অন্যতম কাজ। এছাড়া মূল্য স্তরে স্থিতিশীলতা রক্ষা করা কেন্দ্রীয় ব্যাংকের কাজ। মানি লন্ডারিং প্রতিরোধ, যাতে মানি অবৈধভাবে বিদেশে না চলে যেতে পারে বা বিদেশ থেকে এখানে না আসতে পারে, সেজন্য কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া কিভাবে একটা দেশের কর্মসংস্থান, কিভাবে আয় উন্নতি হবে, হ্যাঁ, সেটাও কেন্দ্রীয় ব্যাংক সেটা নিয়েও কাজ করে। এছাড়া বাণিজ্য চক্র রোধ। বাণিজ্য চক্রের কোনো এক পর্যায়ে উপরে উঠে যাচ্ছে, মানে বাণিজ্য চক্র আবার রিসেশন মানে মন্দা অবস্থায় আছে, সেটা যাতে না হয়। সোজা কথায় ইকোনমি যাতে একটা সুন্দর স্মুথ ওয়েতে আপার সাইডের উপরে দিকে যেতে পারে, সেটা হলো কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ। এছাড়া উন্নয়নমূলক কাজের ভিত্তিতে কৃষি খাতের উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে। বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করে থাকে। শিল্প খাতের উন্নয়নে কাজ করে। জাতীয় বাজেট ও পরিকল্পনা উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। গবেষণা ও তথ্য উপস্থাপনেও কেন্দ্রীয় ব্যাংক কাজ করে। আর্থিক নীতি প্রণয়ন এবং প্রয়োজনীয় সহযোগিতা পালন
করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য কাজ হিসেবে বাংলাদেশ ব্যাংক, আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিত্ব করে থাকে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে সে যোগাযোগ সংরক্ষণ করে বা যোগাযোগ রক্ষা করে। জাতীয় তহবিল হিসেবে বিদেশি মুদ্রা ও মূল্যবান ধাতুর সংরক্ষণ হিসেবে কাজ করে। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে প্রশিক্ষণ বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে হোয়াট আর দি ইনস্ট্রুমেন্ট অফ ক্রেডিট কন্ট্রোল বাই সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের যে হাতিয়ার সমূহ, একটু খেয়াল করি। ঋণ নিয়ন্ত্রণের যে হাতিয়ার সমূহ, ঋণের পরিমাণ কখনো বাড়িয়ে দিবে, ঋণের পরিমাণ কখনো কমিয়ে দিবে, এটা নির্ভর করে হচ্ছে অর্থনীতির বিভিন্ন সিচুয়েশনের উপর। এখন আসি যে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের যে হাতিয়ার সমূহ হলো, সেই হাতিয়ার সমূহগুলো কি কি আমরা একটু দেখব। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার সমূহের মধ্যে রয়েছে নাম্বার 1 পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ, নাম্বার 2 গুণগত, দুই ভাবে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে, একটা পরিমাণগত আর একটা হচ্ছে গুণগত ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির ভিতরে হচ্ছে ব্যাংক হারের পরিবর্তন, ব্যাংক হার কি খোলাবাজারি থেকে এগুলো ব্যাখ্যা নিয়ে আসবো, নগদ জমার হারের পরিবর্তন আর গুণগত পদ্ধতি। তো একটু খেয়াল করি, এখানে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি মূলত দুই প্রকার। একটা হচ্ছে কি পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, আর একটা হচ্ছে গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যাংক হার নীতি পরিবর্তন, খোলা বাজার নীতির পরিবর্তন বা নগদ জমার হার পরিবর্তন করে পরিমাণগত আমি ঋণ নিয়ন্ত্রণ করতে পারি। আর গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি অনেক প্রকার ধাপ আছে, সেই ধাপে আমরা একটু পরে আলোচনা করব। পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি একটু খেয়াল করি। যেসব প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক কর্তৃক সৃষ্ট ঋণের পরিমাণের সংকোচন বা সম্প্রসারণ ঘটায় তাকে পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলে। মানে আমি যে সমস্ত কেন্দ্রীয় ব্যাংক যে সমস্ত পদ্ধতি অবলম্বন করে বাণিজ্যিক যে ব্যাংকগুলো আছে, সেই ব্যাংকের ঋণের পরিমাণ কখনো কমায় ফেলতে পারে, কখনো বাড়ায় ফেলতে পারে। মানে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা কখনো কমিয়ে ফেলে, কখনো বাড়িয়ে ফেলে, সেটাকে বলা হয় কি পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। ঠিক আছে। আর গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি দেখি, যে পদ্ধতির দ্বারা কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতির বিশেষ ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে তাকে গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলা হয়। সোজা কথা, বাণিজ্যিক ব্যাংক হয় ঋণ নিয়ন্ত্রণ এমন ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক, তার ঋণ নিয়ন্ত্রণ ক্ষমতা কখনো বাড়বে কখনো কমবে, সেটা পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। আর গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে, যে বিশেষ ব্যবস্থা তাকে গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বলে। এখন আসি প্রথমে আসি পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে রয়েছে ব্যাংক হারের পরিবর্তন। ব্যাংক হার বলতে কি বোঝায়? কেন্দ্রীয় ব্যাংক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে তাকে ব্যাংক হার বলা হয়। কেন্দ্রীয় ব্যাংক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে, মানে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে গেলে যে সুদের হার দিতে হয় সেটাকে বলা হয় কি ব্যাংক হার। বাণিজ্যিক ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকের নিকট হচ্ছে নির্ধারিত সুদের হারে ঋণ নিয়ে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অধিক সুদের হারে ঋণ দিয়ে মুনাফা অর্জন করে। মানে 5% যদি আমি ঋণ নিয়ে আসি, এরপরে আমি 9% বা 10% বা 14% যদি ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে অধিক সুদের হারে ঋণ নিই, তার মানে এই যে 5% আর 10% কিন্তু এক্সট্রা 5% যে সুদটা আসলো সেটাই কনসিডার করে বাণিজ্যিক ব্যাংক তার মুনাফা। এই ব্যাংক হার রাজনীতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক তার ঋণ নিয়ন্ত্রণ ক্ষমতা, ঋণ নিয়ন্ত্রণটা করতে পারে। মজার জিনিস যদি বোঝা যায়, যেমন বাজারে যখন অর্থের যোগান বেড়ে যায় তথা দ্রব্যমূল্য বেড়ে যায়, মুদ্রাস্ফীতি বেড়ে যায়। মুদ্রাস্ফীতি কখন বাড়ে? যখন মানুষের হাতে টাকা বেশি থাকে। এখন টাকা বেশি থাকলে আমার বেতন ১০০০ টাকা, আমি ১০ টাকা দিয়ে কোকা-কোলা খাই, আমার বেতন কালকে থেকে ১০,০০০ হলো। আমার হাতে টাকা বেশি আছে, ওই টাকার থেকে আমি বেশি চাহিদা করব, যার ফলে দাম বেড়ে যাবে। এগুলো
ক্লাসে বোর্ডে একদম চিত্র দিয়ে দেখালে খুব ভালো হতো, খুব মজার জিনিস। যাই হোক, আল্লাহ আল্লাহ করে অতি শীঘ্রই যাতে আমাদের খুলে যায় এবং আমরা এসে ক্লাসে যাতে এগুলো করতে পারি, সেটা আসলে আমাদের জন্য অনেক বেদনাদায়ক, বোধ শিক্ষক এবং ছাত্রের জন্য। ঠিক আছে, যাই হোক, সেই ক্ষেত্রে যদি অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা যায়, তখন ব্যাংক হার বাড়িয়ে দেয়। ব্যাংক হার মানে কি, আগে 5% সুদের হারে আমি বাণিজ্যিক ব্যাংকে টাকা দিতাম, এখন সেটা 8% করলাম। 8% করলে কি, বাণিজ্যিক ব্যাংক কম টাকা নিবে। আর বাণিজ্যিক ব্যাংক যদি কম টাকা কেন্দ্রীয় ব্যাংকের থেকে নেয়, তাহলে সেক্ষেত্রে তার ঋণ দান করার যে ক্ষমতা জনগণের, সেটা কমে আসবে। আর কমে আসলে জনগণকে যখন কম ঋণ দিতে পারবে, জনগণের হাতেও টাকা কম থাকবে, চাহিদাও কমে যাবে, যার ফলে কি হবে, যার ফলে মুদ্রাস্ফীতি হ্রাস পাবে। ঠিক আছে, স্যার হ্যাঁ বলো। ইয়েটা দিব, অ্যাটেন্ডেন্সটা কি দিব স্যার? অ্যাটেন্ডেন্স আমি সময় দিব, ঠিক আছে, আমি সময় দিব। ওকে স্যার। আচ্ছা, খোলা বাজার নীতি। খোলা বাজার নীতিতে একটু কি বলেছে দেখো, যে নীতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ঋণপত্রের ক্রয় বিক্রয় পরিচালনা করে, তাকে খোলা বাজার নীতি বলা হয়। খোলা বাজার নীতি দেখো, কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজার সরকারি ঋণপত্র ক্রয় বিক্রয়ের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকে ঋণ নিয়ন্ত্রণ করে, মানে বন্ড বিক্রি। ঠিক আছে, এরপরে আসে রিজার্ভ। রিজার্ভ হারের পরিবর্তন একটু খেয়াল করো। তালিকাভুক্তি শর্তানুসারে বাণিজ্যিক ব্যাংক সমূহ আমানতের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে বলে একটি রিজার্ভ হার বলা হয়। যখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ঋণ দানের ক্ষমতা কমাতে চাইলে রিজার্ভ হারটা বাড়িয়ে দিবে। অন্যদিকে ঋণ প্রদানের ক্ষমতা বাড়াতে চাইলে রিজার্ভ হার কমিয়ে দিবে। এগুলো খুব টেকনিক্যাল জিনিস, যেমন ব্যাংক হার, খোলা বাজার নীতি, রিজার্ভ হার নীতি, এটা চিত্র দিয়ে তোমাদেরকে বোঝাতে হবে। যেহেতু ইন্টারমিডিয়েট তোমরা ছোট ক্লাস, সেই জন্য আমি যখন কথাগুলো বলছি, আমি তো আমার চোখের সামনে জিনিসগুলো দেখতে পাচ্ছি যে রিজার্ভ হার যদি বাড়িয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক, আগে 100 কোটি টাকা রাখতে হতো, এখন 400 কোটি, তারা অটোমেটিক কি করবে, বাণিজ্যিক ব্যাংকের হাতে টাকা কম থাকবে। হাতে টাকা কম থাকলে তাহলে কম পরিমাণ ঋণ দিতে পারবে, আর কম পরিমাণে যদি ঋণ দিতে পারে, জনগণের হাতের টাকাও কমে যাবে, যার ফলে অতিরিক্ত চাহিদা থাকবে না, মুদ্রাস্ফীতি দূর হবে। এখন আসো গুণগত ঋণ প্রদান পদ্ধতি। গুণগত ঋণ প্রদান পদ্ধতি দেখো, ঋণের রেশনিং। এটা কি জিনিস, ঋণের পরিমাণের ক্ষেত্র অনুযায়ী নির্দিষ্ট করে দেয়া জামানতের বিপরীতে কি পরিমাণ ঋণ দেয়া যাবে, ঋণের বরাদ্দের পরিমাণ নির্দিষ্টকরণ ইত্যাদি হলো ঋণের রেশনিং। এরপরে ঋণের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা। বাণিজ্যিক ব্যাংক ঋণের পরিমাণ কমাতে চাইলে কেন্দ্রীয় ব্যাংক সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেয়, আবার ঋণের পরিমাণ বৃদ্ধি করে থাকলে সর্বোচ্চ সীমা বৃদ্ধি করে দেয়। ঋণ এই পর্যন্ত দিতে পারবো, এরপরে দেওয়া যাবে না। সো এটাকেই নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক। এটাও ঋণ নিয়ন্ত্রণের অন্যতম একটা পদ্ধতি। এরপর আছে মার্জিন নির্ধারণ। কত পরিমাণ সম্পদ বন্ধক রেখে কত পরিমাণ ঋণ পাওয়া যাবে, তা আহ, তা তার একটা মার্জিন কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে দেয়। ঠিক আছে, এরপরে আসো প্রত্যক্ষ হস্তক্ষেপ। প্রত্যক্ষ হস্তক্ষেপটা কি, পরিস্থিতি অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ কার্যক্রমের উপর সরাসরি হস্তক্ষেপ করতে পারে, প্রয়োজনে নিষেধাজ্ঞাও জারি করতে পারে। ভোক্তার ঋণ নিয়ন্ত্রণ। ব্যাংক থেকে ঋণ নিয়ে, যেমন ক্রেডিট কার্ড, দ্রব্য সামগ্রী কেনাবেচা নিয়ন্ত্রণ করার জন্য নানা রকম শর্ত ও বিধিনিষেধ কেন্দ্রীয় ব্যাংক আরোপ করতে পারে। নৈতিক প্রণোদনা। দেশের অর্থনীতির নানা পরিস্থিতি মোকাবেলা করার জন্য অভিভাবক হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিভিন্ন বিষয়ে নৈতিক পরামর্শ দেওয়া, অনুরোধ করা, নৈতিক নির্দেশনা দেয়, এভাবে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে। এরপরে আছে প্রচার প্রচারণা। কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় বিশেষ খাতে বিনিয়োগ ও ঋণ উৎসাহিত বা নিরুৎসাহিত করতে নানা সময় বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়ে যায়। ঠিক আছে, তো একটু খেয়াল করো তোমরা। তোমরা এখন 12টা 36 বাজে, 12টা 38-এর ভেতরে 19 জন আছো, 18 জন আছো, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলো। সবাই তোমাদের পূর্ণ নাম, সেকশন, রোল নাম্বার, অবশ্যই বলছি তোমাদের পূর্ণ নাম, সেকশন এবং রোল নাম্বারটা দিয়ে ফেলো। প্রত্যেকে তোমাদের পূর্ণ নাম, সেকশন এবং রোল নাম্বারটা দিয়ে ফেলো। আচ্ছা,
এখন একটু খেয়াল করো, আমরা যেটা দেখছি আজকের আলোচনার যে প্রেক্ষিতে আমরা একটু দেখি ঋণ নিয়ন্ত্রণের পরিমাণগত পদ্ধতি কাকে বলে। এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। অনুধাবনমূলক প্রশ্ন যেটা রয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের খোলা বাজার নীতিটা কি সেটা ব্যাখ্যা করো। এছাড়াও রয়েছে দেখো যে কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ, আমানত গ্রহণ, ঋণ আমানত সৃষ্টি, নোট প্রচলন, ব্যবসায় বিনিয়োগ। অবশ্যই নোট প্রচলন কেন্দ্রীয় ব্যাংকের সৃষ্টি। কোনটি গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, সো এটা এখানে হবে নোট প্রচলন। কোনটি গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, ঋণের রেশনিং, খোলা বাজার নীতি, ব্যাংক জমার হার করে ব্যাংক, আর অবশ্যই ঋণের রেশনিং হবে গুণগত পদ্ধতি। এরপর হচ্ছে নিচের উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এটা খেয়াল করি, আরিফ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত একজন শিক্ষিত যুবক। সম্প্রতি সে ঢাকার একটি প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে যোগদান করে। আরিফ যে প্রতিষ্ঠানে কাজ করে সেটি মুদ্রাবাজার শীর্ষে অবস্থান করে। প্রতিষ্ঠানের প্রয়োজনে সরকারকেও আর্থিক বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। এখন উদ্দীপকটি কোন প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক। অবশ্যই কি কেন্দ্রীয় ব্যাংক। এরপরে যেটা বলেছে যে প্রতিষ্ঠানটি ঋণ নিয়ন্ত্রণ করে কিভাবে, ঋণ নিয়ন্ত্রণ করে কিভাবে? ব্যাংক হার পরিবর্তন করে, নগদ জমার হার পরিবর্তন করে, সরকারি ঋণপত্র ক্রয় বিক্রয়ের মাধ্যমে। সরকারি ঋণপত্র ক্রয় বিক্রয়ের মাধ্যমে। উপরে তিনটি সংখ্যা, ব্যাংক হার পরিবর্তন করতে পারে, ঋণপত্র ক্রয় বিক্রয় করতে পারে, অথবা আমি কি করতে পারি, নগদ জমার হারও পরিবর্তন করতে পারি। হবে 1, 2 এবং 3। যদি তোমরা না বুঝতে পারো আমাকে সাথে সাথে নক দাও, আমি বুঝিয়ে দিব। সৃজনশীল প্রশ্ন একটা দিয়েছি, এটা তোমরা বাসায় সলভ আউট করবে। যে সৃজনশীল প্রশ্ন কি বলেছে দেখো, রহিম একজন ব্যাংকার। একদিন তার দুই বন্ধু তার কাছে কৃষি ঋণ নেয়ার ব্যাপারে জানতে চাইলে সে বলল যে ব্যাংক সাধারণ জনগণকে ঋণ দেয় না। এ ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। ব্যাংকটি নোট প্রচলন করে, প্রয়োজনে ঋণ নিয়ন্ত্রণ করে। তো এখানে কোন ব্যাংকের কথা বলা হচ্ছে? অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? আমাদের কোশ্চেন, জ্ঞানমূলক কোশ্চেন। অনুধাবনমূলক কোশ্চেন আছে কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের ব্যাংক কিভাবে ব্যাখ্যা করবে। রহিম যে ব্যাংকে কাজ করে সেই ব্যাংকের 3টি কাজের বিবরণ দাও যা অন্য ব্যাংক করে না। এখানে বলেই দিয়েছে নোট প্রচলন, এখানে বলেই দিয়েছে ঋণ নিয়ন্ত্রণ। ঠিক আছে, কেন্দ্রীয় ব্যাংক নোট প্রচলন করে, কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, আরেক থেকে 3টি কাজ বলেছে যেটা অন্য ব্যাংক কাজ করে না। বলো তো, একটু চিন্তা করো, দুটো কাজ বলেই দিলাম, তাই না? আরেকটা হচ্ছে ঋণের তদারকি করা। তারপরে গ হচ্ছে রহিম যে ব্যাংকে কাজ করে সেই ব্যাংকের 3টি কাজের গ হচ্ছে রহিমের ব্যাংক কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে। এখানে তুমি গুণগত, পরিমাণগত ওগুলো দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিলে মোটামুটি তোমাদের কাজটা শেষ হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি তোমাদের আজকের লেকচার। কারো যদি এখনো 2 মিনিট মতো সময় আছে, কারো যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকে বা কোনো জায়গায় বুঝোনি, কোনো কিছু প্রবলেম আছে, ফিল ফ্রি, ডোন্ট ফিল শাই অর বকি। ঠিক আছে, আমাদের কারো কাছে যদি কোনো সমস্যা মনে হয় বা কোনো স্লাইড বুঝতে সমস্যা মনে হয়, 1 মিনিট 32 সেকেন্ড আছে, তোমরা বলতে পারো, আমি সেখান থেকে তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আজকে যে লেকচার, সেই লেকচারে আমরা যেটা করেছি, কোনো কোশ্চেন আছে কারো? Do you have any question regarding today's lecture? আজকের লেকচারে কোনো কোশ্চেন আছে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, তাহলে আজকের লেকচারে আমরা যেটা দেখলাম, আমরা মূলত ব্যাংক কি, কেন্দ্রীয় ব্যাংক কি, বাণিজ্যিক ব্যাংক কি, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সম্পর্কে জানলাম। বাণিজ্যিক ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকটা কোথা থেকে উদ্ভূত হয়েছে, এছাড়া কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশে কোন ব্যাংক কাজ করে, বাংলাদেশ ব্যাংক, সেই বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী সম্পর্কে জানলাম।
বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংক কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে, ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, কয় ভাগে ভাগ করা যায়, পরিমাণগত পদ্ধতিটা কি কি, সেই প্রসেসগুলো আমরা মোটামুটি আজকে জানলাম। ঠিক আছে, এই প্রসেসগুলো আমরা মোটামুটি জানলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখন যেটার কথা হচ্ছে